স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি সামিয়া জানা। বাংলাদেশের চলমান গুরুত্বপূর্ণ সংস্কার ও রূপান্তরে পাশে থাকবে জাতিসংঘ। ঢাকায় প্রধান উপদেষ্টার সাথে বৈঠকের পর এক এক্স বার্তায় কথা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। উষ্ণ অভ্যর্থনার জন্য কৃতজ্ঞতা জানান বাংলাদেশের জনগণের প্রতি। এর আগে আন্তোনিও গুতেরেসের সাথে বৈঠক হয় পররাষ্ট্র উপদেষ্টা ও রোহিঙ্গা বিষয়ক উচ্চ পর্যায়ের প্রতিনিধির। কর্মব্যস্ত জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের ঢাকা সফরের দ্বিতীয় দিন শুক্রবার সকালে বসেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এবং প্রধান উপদেষ্টার রোহিঙ্গা ইস্যু ও অগ্রাধিকার বিষয়ক প্রতিনিধি ড খলিলুর রহমানের সাথে। ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে এই বৈঠকে ছিলেন পররাষ্ট্র সচিব এবং জাতিসংঘের বাংলাদেশ অফিসের কর্মকর্তারাও। আলোচনা হয় রোহিঙ্গা ইস্যুতে। সেখান থেকে জাতিসংঘ মহাসচিব যান প্রধান উপদেষ্টার কার্যালয়ে। তাকে স্বাগত জানান ড মোহাম্মদ ইউনুস। সেখানে ঘণ্টাখানেক বৈঠক করেন তারা। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্স হ্যান্ডেলে গুতেরেস বলেন, বাংলাদেশের চলমান গুরুত্বপূর্ণ সংস্কার ও রূপান্তরে পাশে থাকবে জাতিসংঘ। এরপর কক্সবাজার যান আন্তোনিও গুতেরেস ও প্রধান উপদেষ্টা। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা। ঢাকা থেকে জাতিসংঘ মহাসচিবকে নিয়ে কক্সবাজার গেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। দুপুর 1টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে কক্সবাজারে পৌঁছান তারা। বিমানবন্দরে তাদের স্বাগত জানান কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন ও পুলিশ সুপার। নির্মাণাধীন কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর ও খুরুশকুল জলবায়ু উদ্বাস্তু কেন্দ্র পরিদর্শন করবেন তারা। পরে উখিয়ায় রোহিঙ্গা শরণার্থীদের সাথে ইফতার করবেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। সেখানে রোহিঙ্গা লার্নিং সেন্টার, সাংস্কৃতিক কেন্দ্র ও পাটজাত পণ্যের উৎপাদন কেন্দ্র পরিদর্শন করবেন জাতিসংঘ মহাসচিব। সন্ধ্যায় ঢাকায় ফিরবেন তারা। এই মুহূর্তে কক্সবাজারে জাতিসংঘ মহাসচিব ও প্রধান উপদেষ্টা রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শন সহ অন্যান্য কর্মসূচির বিষয় জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুল সোহাগ। চলে যাচ্ছি তার কাছে। সোহাগ, জাতিসংঘ মহাসচিব কখন নাগাদ রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শন করবেন এবং তার অন্যান্য কর্মসূচির বিষয়ে বিস্তারিত জানাবেন? সামি, আপনি জানেন যে এরই মধ্যেই কিন্তু কক্সবাজারে নেমেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং জাতিসংঘের মহাসচিব। এবং কিছুক্ষণ আগে জাতিসংঘের মহাসচিব শরণার্থী ক্যাম্প 18 এর উদ্দেশ্যে রওনা হয়েছে এবং কয়েক মিনিটের মধ্যেই কিন্তু এখানে পৌঁছাবে এবং সেই অনুযায়ী কিন্তু চূড়ান্ত যে প্রস্তুতি সেটি আপনি দেখছেন। সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা থেকে শুরু করে যে জায়গাগুলো তিনি পরিদর্শন করবেন, কালচারাল সেন্টার সহ বিভিন্ন যে জায়গাগুলো, সেগুলো কিন্তু এরই মধ্যে প্রস্তুত করা হয়েছে আগে থেকে এবং সেই জায়গাগুলোর নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। আপনি জানেন যে এই সফরটি একটি ঐতিহাসিক সফর হিসেবে দেখছেন যারা রোহিঙ্গা শরণার্থী রয়েছেন তারা, এবং পাশাপাশি যারা বিশ্লেষক রয়েছেন, রোহিঙ্গা সমস্যা সমাধান নিয়ে যারা কাজ করছেন তারা সবাই। অর্থাৎ এই সফরের মধ্য দিয়ে জাতিসংঘ মহাসচিবের ভূমিকার মধ্য দিয়ে মিয়ানমার থেকে যারা বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন তারা বাংলাদেশ থেকে তাদের নিজ মাতৃভূমিতে ফেরত যেতে পারবেন, এরকম একটি আশা কিন্তু দেখছেন যারা শরণার্থী রয়েছেন তারা। তবে তার আগে তারা নিশ্চয়ই মিয়ানমারে তাদের যে আবাসস্থল সেখানের নিরাপদ পরিবেশ তারা নিশ্চিত করার জোর দাবি জানিয়ে বলছেন জাতিসংঘের মহাসচিবের মাধ্যমে আসলে সেটি সবচেয়ে বেশি সুযোগ সেই পরিবেশটি নিশ্চিত করা। এবং এর পাশাপাশি মূলত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বিশ্বজুড়ে তার যে গ্রহণযোগ্যতা রয়েছে সেই গ্রহণযোগ্যতার মাধ্যমেও কিন্তু আসলে এই সমস্যাটি সমাধানের জন্য জোর পদক্ষেপ বা অগ্রণী ভূমিকা রাখার যে সুযোগ রয়েছে তার সেটিরও আশা করছেন রোহিঙ্গা শরণার্থী যারা রয়েছেন তারা। তো সব মিলিয়ে আসলে 18 নম্বর যে ক্যাম্প রয়েছে সেই ক্যাম্পে আসলে দুটি জায়গা পরিদর্শন করবেন। এরপর কিন্তু প্রায় 1 লাখ রোহিঙ্গাদের সাথে তারা কিন্তু ইফতার করবেন এবং সেই ইফতার শেষে আসলে কক্সবাজার কিন্তু ত্যাগ করবেন তারা। তো এই বিকেল থেকে দুপুর থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত মূলত রোহিঙ্গা ক্যাম্পে অবস্থান করবেন এবং এই স্থানে পৌঁছানোর আর হয়তো কয়েকটি মিনিট বাকি রয়েছেন। আমরা যতটুকু জেনেছি যে তারা এরই মধ্যে ক্যাম্প এলাকায় প্রবেশ করেছেন এবং যে কালচারাল সেন্টার রয়েছে সেখানে যাবেন। তার আগে মূলত দুটি লার্নিং সেন্টার রয়েছে এখানে, সেই দুটি লার্নিং সেন্টারেই মূলত তারা পরিদর্শন করবেন। শিক্ষার্থী যারা রয়েছেন এখানকার শিক্ষা ব্যবস্থা, রোহিঙ্গা শিশু বা শিক্ষার্থীরা কিভাবে তাদের পড়ালেখা চালিয়ে নিয়ে যাচ্ছেন, কি শিখছেন, সেই বিষয়গুলো সম্পর্কে খোঁজ খবর নেবেন। সবচেয়ে বড় ব্যাপার হলো মূলত যে সহায়তা রয়েছে সেই সহায়তাটাই
সামনে কি অবস্থায় দাঁড়ায়, যেটি এরই মধ্যে বলা হয়েছে যে সহায়তা কমেছে অনেকখানি, সেটি কতটুকু বাড়ানো যায়, এরকম বিষয়গুলো নিয়েও কিন্তু আলোচনা চলবে এবং সমস্যাগুলো যে পরিস্থিতি রয়েছে সেটি থেকে উন্নতি করার বা সমাধানের যে চেষ্টা রয়েছে সেটিও কিন্তু থাকবে বলে জানছি। আপনি জানেন যে এরই মধ্যে কিন্তু প্রায় 12 লাখ রোহিঙ্গা যখন প্রবেশ করে বাংলাদেশে, তারপর থেকে গত কয়েক মাসের মধ্যেই কিন্তু আরও প্রায় 80,000 রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে প্রবেশ করেছে এবং এই সংখ্যা কিন্তু দিন দিন বাড়ছে। অর্থাৎ নানাভাবে মিয়ানমারে যে পরিস্থিতি চলছে, যে অরাজক পরিস্থিতি এবং সেখানে আইনশৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি, জীবনমানের যে অবনতি, সাধারণ যে রোহিঙ্গা যারা সেখানে রয়েছেন, যারা বসবাস করেন, তাদের আসলে যে নিরাপত্তাহীনতা সেখানে, সেই কারণেই কিন্তু বাংলাদেশে এই রোহিঙ্গারা বারবার আশ্রয় নেওয়ার চেষ্টা করছেন এবং নিচ্ছেন। এবং এই রোহিঙ্গা ক্যাম্পগুলোতে আসলে আপনি জানেন যে জনসংখ্যা বৃদ্ধির হার তুলনামূলক বেশি, সেই হিসেবে কিন্তু অনেকেই বলে থাকেন প্রায় 18 লাখের কাছাকাছি রোহিঙ্গাদের সংখ্যা কিন্তু এরই মধ্যে হয়ে গেছে। তো সব মিলিয়ে আসলে সেই জায়গাটি নিয়ে সব সমস্যাগুলো কিভাবে সমাধান করা যায় সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আসলে কাজ করা হবে এখানে। তো সবচেয়ে বড় বিষয় আসলে তাদের প্রত্যাবাসনের যে বিষয়, সেটি আসলে কতটি সার্থকভাবে করা যায় এবং কিভাবে অতি দ্রুত সেটি করা যায়, যেটি নিয়ে আসলে বাংলাদেশ সরকার বিগত সময় বিভিন্ন বার চেষ্টা করেছে এবং রোহিঙ্গারাও বিভিন্ন সময় আশার যে বাণী পেয়েছে, সেই আশা থেকে আসলে এখন পর্যন্ত কোনো। নিশ্চয়ই সোহাগ, আপনি জানাচ্ছিলেন কিছুক্ষণের মধ্যে জাতিসংঘ মহাসচিব হয়তো আশ্রয় শিবিরে এসে পৌঁছাবেন। তখন আমরা নিশ্চয়ই আবার আপনাকে যুক্ত করব। ধন্যবাদ আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হওয়ার জন্য। নারী নিপীড়নের বিরুদ্ধে জেলায় জেলায় আইনি সহায়তা সেল গঠনের কথা জানিয়েছে বিএনপি। তারা বলছে গেল 15 বছর ফ্যাসিস্ট সরকারের মদতে অপরাধীরা আশকারা পেয়েছিল, যার রেশ কাটেনি এখনো। এছাড়া ঐক্য ধরে রাখতে অন্তর্বর্তী সরকারকে অতি দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানান দলটির নেতারা। এই ঘটনাগুলোর শুক্রবার সকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলন করে বিএনপি। মানবিক বাংলাদেশ তৈরি করার জন্য বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবি রিজভী বলেন, সম্প্রতি নারী নিপীড়ন বেড়ে যাওয়ায় জেলা ভিত্তিক আইনি ও স্বাস্থ্য সহায়তা সেল গঠন করেছে বিএনপি। গত 15 বছরের বিচারহীনতার যে সংস্কৃতি এবং আইনের শাসনের অনুপস্থিতিতে যে দুর্যোগ এই দেশের উপর দিয়ে ঘটে গেছে, তার রেশ এখনো কাটেনি। এই আসিয়ার ধর্ষণ এবং তার মৃত্যু নিয়ে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সার্বক্ষণিক কনসার্ন থেকেছেন। তার পরামর্শেই এই সেলটি গঠিত হয়েছে, আইনি ও স্বাস্থ্যসেবা সেল। এদিকে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশের বিরুদ্ধে ভারতের অপপ্রচার বন্ধের দাবিতে বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলনের প্রতিবাদ সভায় যোগ দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। এ সময় সরকারকে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানান তিনি। বাংলাদেশে ডক্টর ইউনূস একটি নির্বাচন দিয়ে দেন, কারণ আপনি আর পারছেন বলে আমি না, জনগণ বলা শুরু করেছে। ষড়যন্ত্র শুরু হয়েছে, এই ষড়যন্ত্র রুখতে হলে প্রয়োজন নির্বাচন, সেই নির্বাচনের ব্যবস্থা করুন সবাই। মাগুরার আসিয়ার ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শাস্তি নিশ্চিতেরও দাবি জানান তিনি। আজও কেন আসিয়া দর্শিত হয়। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা। ঈদ যাত্রায় ট্রেন ও বাসের আগাম টিকিট বিক্রি শুরু হয়েছে। অনলাইনে ট্রেনের 24শে মার্চের টিকিট পেতে প্রথম আধা ঘন্টায় হিট হয় অন্তত 20 লাখ, আর 9 মিনিটেই শেষ হয়ে যায় পশ্চিমাঞ্চলের টিকিট। তবে বাস কাউন্টারে ছিল না টিকিট প্রত্যাশীদের কোনো চাপ। ঈদুল ফিতর সামনে রেখে এবারও ট্রেনের আগাম টিকিট বিক্রি হচ্ছে অনলাইনে, কিন্তু শতভাগ অনলাইনে বিক্রির সিদ্ধান্তে যাত্রীর দেখা মেলেনি রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে। প্রথম দিনেই দেয়া হয় ঈদযাত্রার 24শে মার্চের টিকিট। সকাল 8টায় বিক্রি শুরুর প্রথম 9 মিনিটেই শেষ হয়ে যায় পশ্চিমাঞ্চলের বেশিরভাগ টিকিট। আর বিক্রি শুরুর আধা ঘন্টার মধ্যেই 15,773টি টিকিটের বিপরীতে হিট হয় প্রায় 20 লাখ। পশ্চিমাঞ্চলের টিকিটে 15,773টা টিকিট। তো ওই হিসাবে আমাকে সহজ থেকে কর্তৃপক্ষ একুরেট সংখ্যাটা এখনও দিতে পারে নাই। ওনারা বলছে যে সংখ্যাটা দিবেন, তবে আমি যেটা অনলাইনে দেখলাম সেটা 80 থেকে 85% মতো টিকিট বিক্রি হয়েছে আমার কাছে। টিকিটের কালোবাজারি রোধে এবং যাত্রী সুবিধায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে সরকারের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে সাধারণ। টিকিটের কালোবাজারি রোধে এবং যাত্রী সুবিধায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে সরকারের এই সিদ্ধান্ত সাধুবাদ জানিয়েছেন সাধারণ জনগণ।
অনলাইনে টিকিট বিক্রির কারণে আগে যে কালোবাজারিটা হতো এখন হচ্ছে সেই কালোবাজারিটা হচ্ছে না। তবে অনলাইনে না পেয়ে অনেকেই আসেন স্টেশনে, জানান নানান জটিলতার কথা। একের পর এক সমস্যা হয়, বিগত দিনগুলোতে আমরা দেখেছি। এই সমস্যাগুলো যেন না হয় এটি আমাদের দাবি থাকবে কর্তৃপক্ষের কাছে। তো আমরা এখনো পর্যন্ত কখনো অনলাইনে 1 সপ্তাহ 10 দিন আগেও টিকিট পাচ্ছি না। এদিকে ঈদের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে বাসেও, তবে প্রথম দিনেই কাউন্টারে দেখা যায়নি তেমন একটা ভিড়। হাসিব পান্থ, ডিবিসি নিউজ, ঢাকা। কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছেছেন জাতিসংঘ মহাসচিব ও প্রধান উপদেষ্টা। রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শন সহ তার অন্যান্য কর্মসূচির বিষয়ে সবশেষ চিত্র জানাতে যুক্ত আছেন আমাদের সহকর্মী মনিরুল সোহাগ। আপনি জানেন আসলে এই সফরটি ঘিরে কিন্তু এক ধরনের ঐতিহাসিক সফর বলতে পারেন এটিকে, কারণ রোহিঙ্গাদের দীর্ঘদিনের যে সমস্যা, অর্থাৎ মিয়ানমারে ফেরত যাওয়ার যে প্রত্যাবাসনের যে বিষয়টি আটকে আছে, সেটি আসলে আলোর মুখ দেখবে কিনা বা সেই বিষয়ে আসলে কিছুটা সফলতা চাওয়ার জন্যই মূলত মুখ তুলে তাকিয়ে আছেন রোহিঙ্গারা। এবং আমরা কিন্তু তাদের অনেকের সাথেই কথা বলেছি, তারা বলেছেন যে মিয়ানমারের যে পরিস্থিতি রয়েছে সেটি যদি নিরাপদ করা যায় তাহলে তারা তাদের স্বদেশ, তাদের মাতৃভূমিতে ফিরতে তারা আগ্রহী রয়েছেন এবং ফিরতে চান তারা। তো সেক্ষেত্রে আসলে জাতিসংঘের ভূমিকা সবচেয়ে বেশি, এবং মহাসচিব যেহেতু নিজে এই রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন এসেছেন, সেক্ষেত্রে আসলে যারা রোহিঙ্গা শরণার্থী রয়েছেন তারা খুবই আশাবাদী যে এই বিষয়টি নিয়ে আসলে এবার সমাধান হতে পারে আস্তে আস্তে, এবং আশার মুখ তারা হয়তো দেখবেন, আলোর মুখ। তো সব মিলিয়ে আসলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি নোবেলজয়ী একজন ব্যক্তিত্ব এবং বিশ্বজুড়ে তার যে গ্রহণযোগ্যতা রয়েছে সেই বিষয়টিও হয়তো এবার কাজে আসতে পারে এই রোহিঙ্গা সমস্যা সমাধানের জন্য। তো সব মিলিয়ে আসলে এই পরিস্থিতি চলছে। কয়েক মিনিট হলো মাত্র জাতিসংঘের মহাসচিব তিনি এখানে এসে পৌঁছালেন রোহিঙ্গা ক্যাম্পের 8 নম্বর ক্যাম্পে, এবং এখানে একটি লার্নিং সেন্টারে তিনি পরিদর্শন করছেন, যেখানে মূলত রোহিঙ্গারা শিশুরা শিক্ষা নিয়ে থাকেন বিভিন্নভাবে। সেখানে বাংলা, ইংরেজির পাশাপাশি তাদের মাতৃভাষা এবং আরও বেশ কিছু ভাষা, কিন্তু তাদের যে ভাষাগুলো তাদের প্রচলিত সেই ভাষায় কিন্তু তারা তাদের শিক্ষা অর্জন করতে পারছেন। মূলত ইউনিসেফ নেতৃত্বে এই লার্নিং সেন্টারগুলো পরিচালিত হয় এবং অন্যান্য বিভিন্ন সংস্থা এর সাথে সম্পর্কিত রয়েছেন। এর পাশাপাশি রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দীর্ঘ বছর ধরে আসলে যে সহায়তা ছিল সেটির কিছুটা কমে আসছে এরকম কিন্তু বিষয় রয়েছে। সেই বিষয়টিও যাতে তারা দৃষ্টি আকর্ষণ করছেন রোহিঙ্গারা, যে তাদের যাতে সহায়তার বিষয় যেটি রয়েছে সেটি যাতে আরেকটু বাড়ানো যায়, সেই বিষয়ে নিশ্চয়তা পাওয়ার জন্য বা নিশ্চয়তা চান তারা, সেই বিষয়ে কিন্তু এই আলোচনা হতে পারে, এই বিষয়টিও কিন্তু উঠে এসেছে। এবং মূলত এই পুরো রোহিঙ্গা জনগোষ্ঠী, যেটি বলা যায় 2017 এবং 2018 সালে প্রায় 12 লাখের মতো রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করার পর এখন কিন্তু অনেকে বলে থাকেন সেটি প্রায় 18 লাখের কাছাকাছি যে পৌঁছেছে। তো সব মিলিয়ে আসলে এরই মধ্যে গত কয়েক মাসে কিন্তু প্রায় আরও 80,000 রোহিঙ্গা অনুপ্রবেশ ঘটেছে বাংলাদেশে। তারাও কিন্তু এই আশ্রয় শিবিরগুলোতে বিভিন্নভাবে আশ্রয় নিয়েছে। তো সব মিলিয়ে আসলে এই বিপুল সংখ্যক রোহিঙ্গাদের কিভাবে এই ম্যানেজমেন্ট চলবে বা কিভাবে তাদের দেখভালের যে বিষয়টি সেটি নিশ্চিত করা হবে, সেই বিষয়টিও কিন্তু এখানে গুরুত্বের সাথে আলোচনা আসবে। এর পাশাপাশি তবে সবচেয়ে বড় বিষয় আসবে যে তাদের প্রত্যাবর্তন, এবং সেই প্রত্যাবাসনের জন্য অতীতে কি বাধা ছিল সেই বিষয়গুলো কিন্তু আলোচনা হবে। আমরা দেখেছি যে এর আগে জাতিসংঘে যে আলোচনা হয়েছে প্রত্যাবাসনের বিষয়ে, সেখানে অনেক রাষ্ট্র কিন্তু সমর্থন করেনি বা কেউ কেউ ভেটো দিয়েছে। তো সেই বিষয়গুলো আলোচনা হতে পারে সামনে, এই বিষয়গুলো কিভাবে নিরসন করে শরণার্থীদের কিভাবে ফেরত পাঠানো যায় সেই বিষয়টি নিশ্চিত করার জন্য যে পদক্ষেপ নেওয়া দরকার, সেই বিষয়গুলো নিয়ে আলোচনার যে দ্বার সেটি কিন্তু আসলে আবার উন্মুক্ত হলো। এবং অনেকেই আশা করছেন যে যেহেতু মহাসচিব নিজে এসেছেন এবং তার সাথে এই বিষয়টি নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসও রয়েছেন এই আলোচনার সাথে, তো সব মিলিয়ে আসলে একটি ভালো ফল আসতে পারে এই প্রত্যাশা সবার রয়েছে। জানেন এর বাইরে আসলে লার্নিং সেন্টারের পরে কালচারাল সেন্টার রয়েছে, সেখানে জীবন ধারণ, তাদের বিভিন্ন তৈরি করা জিনিসপত্র, এসব বিষয়গুলো দেখানো হবে এবং সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা হবে। এর
এর পাশাপাশি প্রায় 1 লাখ রোহিঙ্গার সাথে কিন্তু আজকে ইফতার করবেন জাতিসংঘের মহাসচিব এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে আসলে রোহিঙ্গাদের সামগ্রিক জীবনযাপন, তাদের সুবিধা অসুবিধা এবং তাদের যে চাওয়া এবং সামনে আসলে কিভাবে তারা মিয়ানমারে ফিরতে চান সেই বিষয়গুলোও কিন্তু আলোচনায় আসবে। তো এই সব কিছু মিলিয়ে আসলে এখানে যে সামগ্রিক কার্যক্রম চলছে সেটি আসলে আজকে বিকাল পর্যন্ত চলবে। আপনি দেখতে পাবেন নিশ্চয়ই জাতিসংঘের মহাসচিব নিশ্চয়ই এই লার্নিং সেন্টারে যে সকল শিক্ষার্থী রয়েছে সেই শিক্ষার্থীদের সাথে তিনি আলোচনা করবেন, তাদের সাথে কুশল বিনিময় করবেন, তাদের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে খোঁজ নেবেন এবং মিয়ানমারের তাদের যে মাতৃভাষায় তারা পড়াশোনা করতেন, যে মাতৃভাষা তারা ব্যবহার করতেন সেই মাতৃভাষা সম্পর্কেও কিন্তু তারা খোঁজ খবর নেবেন। তো সব মিলিয়ে আসলে এখনও এখানে আলোচনা চলছে শিক্ষার্থীদের সাথে এবং শিক্ষার্থী সহ জাতিসংঘের মহাসচিব এবং অন্যান্য কর্মকর্তা যারা রয়েছেন একটি মনোমুগ্ধকর পরিবেশ কিন্তু এখানে তৈরি হয়েছে এবং তাদের যে আলোচনা সেই আলোচনার মধ্যে আসলে শিশু এবং শিক্ষার্থীদের যে সকল বিষয় দরকার বা কোনো জটিলতা থাকলে, কোনো বিষয় প্রয়োজন থাকলে সেইগুলো কিন্তু এখানে উঠে আসবে বলে আশা করছেন সবাই। এর পাশাপাশি কালচারাল সেন্টারে পরিদর্শন হবে কিছুক্ষণের মধ্যে। জাতিসংঘ মহাসচিব সেই পরিদর্শন শেষে মূলত সেখানে আসলে তাদের জীবন মান সম্পর্কে, তাদের পরিকল্পনা সম্পর্কেও আলোচনা হবে। রোহিঙ্গারা তাদের নানা বিষয় সম্পর্কে জাতিসংঘ মহাসচিবের সাথে কথা বলতে পারবেন, তাদেরকে জানাতে পারবেন এবং এই ক্যাম্পে দীর্ঘ বছর ধরে তারা যে সকল সুবিধা পেয়েছেন, বাংলাদেশের মানুষের কাছ থেকে যে সহযোগিতা পেয়েছেন সেই বিষয়গুলোও কিন্তু এখানে উঠে আসবে। তো সব মিলিয়ে আসলে সামগ্রিক জীবনযাপনের যে বিষয়, সুবিধা অসুবিধা, ভবিষ্যৎ চাওয়া রোহিঙ্গাদের এবং যে সকল প্রতিবন্ধকতা রয়েছে সবগুলো বিষয় কিন্তু উঠে আসবে আলোচনা এবং সেই আলোচনা অনুযায়ী সামনে ভালো কোনো ফলাফল আসতে পারে। সামনের দিনগুলোতে এই আলোচনা ধরে সমাধানের পথ তৈরি হতে পারে এই ধারণাও কিন্তু করছেন যারা বিশ্লেষক রয়েছেন। রোহিঙ্গা সমস্যা নিয়ে যারা কাজ করছেন তারা কিন্তু সবাই সেটিই মনে করছেন। তো আমরা দেখছি মূলত এখনও যে লার্নিং সেন্টার রয়েছে সেখানে জাতিসংঘের মহাসচিব অবস্থান করছেন। এখানকার শিক্ষার্থী যারা এটি পরিচালনা করছেন তাদের সাথে কথা বলছেন, খোঁজখবর নিচ্ছেন এবং সেটি শেষে মূলত এখান থেকে বের হয়ে তিনি একটি কালচারাল সেন্টারে যাবেন। সেই কালচারাল সেন্টারে মূলত রোহিঙ্গাদের জীবন মানের যে নানা বিষয় সেগুলো আসলে তারা সেখানে দেখতে পাবেন এবং সেই বিষয়ে আলোচনা হবে। আপনি জানেন যে 2017 এবং 2018 সালে কিন্তু ব্যাপকভাবে বাংলাদেশের রোহিঙ্গা অনুপ্রবেশের ঘটনা ঘটে এবং পার্শ্ববর্তী মিয়ানমারের সরকার এবং সেখানকার বিভিন্নভাবে যারা নির্যাতিত হয়েছে তারা আসলে প্রাণ বাঁচাতে বা যে কোনোভাবে টিকে থাকতে প্রতিবেশী রাষ্ট্র হিসেবে বাংলাদেশে আসলে অনুপ্রবেশ করে এবং বাংলাদেশের আপামর মানুষ কিন্তু তাদেরকে এক ধরনের মানবিক দিক থেকেই তাদেরকে আশ্রয় প্রদান করে এবং এর তখন থেকেই কিন্তু সারা বিশ্বের যে সকল ইউএন সহ যে সকল আন্তর্জাতিক সংস্থা বা সহযোগী সংস্থা রয়েছেন তারা সবাই কিন্তু আসলে রোহিঙ্গাদের এই জীবনযাপন এবং তাদের টিকে থাকার জন্য সহায়তা করছে। পাশাপাশি বাংলাদেশ সরকারও কিন্তু দীর্ঘ বছর ধরে এই সহায়তা করে আসছে। এখন এত বছর আসলে কেন রোহিঙ্গাদের ফেরত পাঠানো যায়নি সেই বিষয়টি সম্পর্কে কিন্তু আসলে প্রশ্ন উঠেছে বারবার, অর্থাৎ বাংলাদেশ সরকারের যে ভূমিকা সেটি কতটুকু সঠিক পদক্ষেপ ছিল, সেই পদক্ষেপ আরও কিভাবে জোরালো পদক্ষেপ নেওয়া যেত কিনা বা পার্শ্ববর্তী প্রতিবেশী রাষ্ট্রগুলো বা সার্কভুক্ত রাষ্ট্রগুলোর আসলে এখানে কোনো আরও ভূমিকা রাখার সুযোগ ছিল কিনা এই প্রশ্নগুলো কিন্তু উঠছে বারবার। তো সব মিলে আসলে জাতিসংঘ মহাসচিব নিজের চোখে যেহেতু এই রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করছেন, রোহিঙ্গাদের সুবিধা সমস্যা সম্পর্কে তারা জানার চেষ্টা করছেন এবং তারা যে মিয়ানমারে ফিরতে চান সেই বিষয়টি সম্পর্কে যেহেতু তিনি নিজেই চেষ্টা করছেন জানার এবং পাশাপাশি কিন্তু কিছুক্ষণ পরে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনিও কিন্তু এই আলোচনার সাথে যোগ দিবেন এবং আপনি জানেন যে প্রায় 1 লাখ রোহিঙ্গার সাথে ইফতার করবেন তারা দুজন। তো সব মিলে আসলে সেখানেও কিন্তু এই বিষয়গুলো আলোচিত হবে এবং মূলত এই দুই ব্যক্তিত্ব মিলে
এই সমস্যা সমাধানের যে পথ সেটি আসলে বের করার চেষ্টা করবেন। সেটি যদি এই দুই ব্যক্তিত্ব মিলে যদি এই সমস্যা সমাধানের পথ খোঁজার চেষ্টা করেন তাহলে সারা বিশ্বের সহযোগিতা পাওয়া যাবে বলে মনে করছে এই রোহিঙ্গা শরণার্থী যারা রয়েছেন তারা, এবং যারা এই সমস্যা নিয়ে কাজ করছেন বিভিন্ন বেসরকারি সংস্থা বা যারা বিশেষজ্ঞ রয়েছেন এই বিষয়ে, তারা সবাই আসলে মূলত আশাবাদী রয়েছে যে এই প্রক্রিয়াটি শুরু হোক। প্রত্যাবাসনের যে প্রক্রিয়া সেটি আসলে কিভাবে শুরু করা যায়, মিয়ানমারকে সেই বিষয়ে কতটুকু চাপ প্রয়োগ করা যায় এবং সেই চাপের ফলে তারা আসলে কতটুকু সঠিকভাবে সেখানে সুষ্ঠু পরিবেশ তৈরি করে মিয়ানমারের যে সকল নাগরিক বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে ফেরত এসেছেন তাদেরকে সেখানে ফেরত নেওয়ার জন্য, সেই বিষয়টি আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবং এখানে জাতিসংঘ থেকে শুরু করে আন্তর্জাতিক যে সকল সংস্থা রয়েছে তাদের আসলে কঠোর পদক্ষেপ বা ব্যাপক ভূমিকা নেয়ার কথা প্রয়োজন, এটি কিন্তু বলছেন সব। এবং তাদের ভূমিকা ছাড়া আসলে মূলত রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠানো আসলে কোনোভাবেই সম্ভব নয় এই সহযোগিতা ছাড়া। তো সেই বিষয়টি নিয়ে আসলে আলোচনা হবে। তো আমরা এখানে রয়েছি, নিশ্চয়ই জাতিসংঘের মহাসচিব এখানে এর পরবর্তীতে যে সকল কার্যক্রম তার রয়েছে সেই কার্যক্রমগুলো নিশ্চয়ই আমরা দেখানোর চেষ্টা করব। এরপরে আপনারা জানেন যে কালচারাল সেন্টার এবং পরে ইফতারের যে আয়োজন রয়েছে ডিবিসি দর্শকদের সৌজন্যে, সেটিও আমরা সরাসরি দেখানোর চেষ্টা করব। নিশ্চয়ই দর্শকরা আমাদের সাথেই থাকবেন। তো এই ছিল এই মুহূর্তে রোহিঙ্গা ক্যাম্পের খবর। নিশ্চয়ই মনিরুল সোহাগ। এবং বিকালে কিন্তু সেখানে 1 লাখ রোহিঙ্গার সঙ্গে জাতিসংঘ মহাসচিব এবং প্রধান উপদেষ্টা ইফতারের কথা রয়েছে এবং সন্ধ্যায় তারা পরবর্তীতে ঢাকায় ফিরে আসবেন। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে মাগুরা, যশোর, খুলনা মহাসড়কের ভায়না মোড়ে বিক্ষোভ করছেন স্থানীয়রা। এ বিষয়ে আরও জানাতে সরাসরি চলে যাচ্ছি সহকর্মী ফয়সাল পারভেজের কাছে। পারভেজ, গতকাল তো আসিয়ার দাফন করা হয়, এই মুহূর্তে যারা বিক্ষোভ করছেন কি বলছেন তারা? মূলত গতকালই সিদ্ধান্ত নেয় যারা আন্দোলন করছিল, অর্থাৎ আসিয়া ধর্ষণের ঘটনার পর থেকেই মূলত ছাত্র জনতা এই আন্দোলনটা করছিল। আসামিদের দ্রুত গতিতে তাদের ফাঁসির দাবি তারা করছিল এবং সেই অনুযায়ী গতকাল কিন্তু আমরা দেখেছি যে আসামি হিটু শেখ তার বাড়িতে হামলা করে বিক্ষিপ্ত জনতা এবং বাড়িটি আসলেও সেখানে ভাঙচুর অবস্থা বিরাজ করছে। সেখানে কিছু বিক্ষিপ্ত জনতার সাথে আমি কথা বলেছিলাম। আজকে ঠিক জুমার নামাজের পরে, অর্থাৎ ঠিক এই মুহূর্তে কিন্তু শহরের বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে কিছু লোক জড়ো হচ্ছে, তবে সেই জড়ো হওয়াটা হয়তো সময় লাগবে। 3টার ভিতরে তারা আমাকে যেটা জানিয়েছে যে জড়ো হওয়ার পরে তারা আবার সেই বিক্ষোভে যাবে, আবার বিচারের, এবং তারা বলছেন যে 24 ঘন্টার ভিতরেই কিন্তু এই বিচার ব্যবস্থাটা করতে হবে এবং আসামিদের ফাঁসি দিতে হবে। ফয়সাল পারভেজ, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। এদিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে 8 বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মুদি দোকানিকে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে জনতা। সকালে সিদ্ধিরগঞ্জের 4 নম্বর ওয়ার্ডের আটি গ্রামে এই ঘটনা ঘটে। পরিবারের অভিযোগ, সেলিমউদ্দিনের দোকানে বিস্কুট কিনতে গিয়েছিল শিশুটি, তখনই সুযোগ বুঝে ধর্ষণের চেষ্টা করে। চিৎকার শুনে আশেপাশের লোকজন সেলিমকে আটক করে, এরপর গণপিটুনি দিয়ে পুলিশে খবর দেয়। পুলিশ জানিয়েছে শিশুটির পরিবার লিখিত অভিযোগ দেওয়ার পর আইনি ব্যবস্থা নেওয়া হবে। এবারে ঈদ এসেছে চৈত্রের শেষে, গরমে ভারী মেকআপ অস্বস্তির কারণ হতে পারে, তাই হালকা ও সতেজ সাজসজ্জা বেছে নিচ্ছেন তরুণীরা। পোশাকের সঙ্গে মিলিয়ে চলছে প্রসাধনীর কেনাকাটা। দেদার বিক্রি হচ্ছে কোরিয়ান ও জাপানি পণ্যের প্রসাধনী। রাজধানীর গাউসিয়া মার্কেটে দেখা যায় নারীদের প্রসাধনীর প্রতি এমন আগ্রহ। হাতে মেহেদির রঙও এবার খেলা করবে হালকা নকশায়। ঈদের প্রসাধনী বাজার ঘুরে মিলছে এমনই আভাস। ঈদে এবার হচ্ছে মাস্কারা, লিপস্টিক, দেন হচ্ছে ফাউন্ডেশন, ব্লাশ, এগুলোই কিনেছি। ড্রেসের সাথে ম্যাচ করে একটা আইশ্যাডো প্যালেট আর লিপস্টিক নিয়েছি। নেল পলিশ কিনা হলো, আবার আমার বাসানোগুলো বাচ্চা আছে, ওদের মেহেদি দিতে হয়, মেহেদি কেনা হলো। এগুলো তো ঈদ উপলক্ষে কেনার মজাটাই অন্যরকম। গত বছরের তুলনায় ব্যবসা কম হলেও ঈদ নিয়ে আশাবাদী বিক্রেতারা। গত বছরের তুলনায় এবছর একটু কাস্টমার কম, কিন্তু শেষের দিকে আল্লাহর মতো আমরা চেষ্টা করতে ভালো হওয়ার সম্ভাবনা আছে। কালার কসমেটিক্স এগুলো আইটেমগুলো একটু বেশি চলে, যেমন ফাউন্ডেশন আছে, শ্যাডো বক্স আছে, এই ব্লাশন ট্লাশন এগুলোই এখন বেশি চলে। রাজধানীর দোকান, শপিং মলে এখন ক্রেতাদের উপচে পড়া ভিড়। পোশাকের পাশাপাশি বেচাকেনায় সরগরম প্রসাধনীর দোকানগুলো। মানজুমা আফরোজ, নীলিমা, ডিবিসি নিউজ, ঢাকা। বাহারি ইফতার আয়োজনে রাজধানীর অন্যান্য জায়গার মতো জাহাঙ্গীর গেটেও বিক্রি হচ্ছে বৈচিত্র্যময় ইফতার সামগ্রী। এখানে সাধারণ মানুষের পাশাপাশি সেনা সদস্যদেরও ইফতার কিনতে দেখা যায়।
ইরানি জিলাপি, শাহী জিলাপি, লেগ রোস্ট, হোল গ্রিল চিকেন সহ নানা মুখরোচক খাবার সহ অন্তত 50টির বেশি ইফতার সামগ্রী দিয়ে সাজানো জাহাঙ্গীর গেটের পাশের এই ইফতার বাজার। বাসার পাশাপাশি বাহির থেকে সন্তান ও পরিবারের অন্যান্য সদস্যদের জন্য ইফতার কিনে সন্তুষ্ট ক্রেতারা। বাবার সাথে ইফতারি নিতে এসেছি, চিকেন নিয়েছি, হালিম নিয়েছি। সুন্দর সিস্টেম এসব ঢেকে রাখা এবং জিলাপিটা, তারপর কিছু আইটেম আছে কাবাব, এগুলো খুবই এক্সিলেন্ট। বিক্রেতারা বলছেন বেচা বিক্রি ভালো, গুরুত্ব দেওয়া হচ্ছে ক্রেতাদের মানসম্মত খাবারের ওপর। বেচা বিক্রি খুবই ভালো, এখানে আপনার আইটেমের কোয়ালিটিও ভালো। ফ্রাইড চিকেন আছে, আপনার আছে ফিশ ফিঙ্গার, চিকেন নাগেট, ডামস্টিক, চিকেন স্টিপস, ডেজার্ট আইটেম আছে, যেটা ক্যাপ্টেন সল্টের সবই স্পেশাল এবং এগুলো খুবই চলে। বিফ জালি কাবাবও খুব ভালো সেল হয়, আবার হালিমও খুব ভালো সেল হয়। অনেক সময় কাস্টমাররা এসে হালিমও খুঁজে পায় না। শুধু জাহাঙ্গীর গেট নয়, দুপুরের পর থেকে এরকম মুখরোচক ইফতারের পসরা সাজানো হয় রাজধানী জুড়ে। মহাইমিনুল খান অপু, ডিবিসি নিউজ, ঢাকা। ডিবিসির সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সাথেই থাকুন।